এমন একটা দল যেখানে চাকরি চুরি, পরীক্ষা চুরি, অভয়ার কাণ্ড, কয়লা চুরি, শুধু চটি চুরিটা আমরা দেখেছি বাকি রাখতে। আমি যদি ভালো সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে পারি, তাহলে আমি খারাপ সময়ে কেন থাকবো না, বলতে পারো? আমারও 2023 থেকে 2026 অবধি, 26 বলবো না, 2025-এর এন্ড অবধি আমাকেও কাজ পেতে এতটা বেগ পেতে হতো না। যারা এই কথাটা বলেছেন যে কোনো রাজনীতি বা কোনো রং দেখে কেউ কাজ পাবে না, যোগ্যতার মাপকাঠি অনুযায়ী সবাই কাজ পাবে। আমরা জানি তো দুটো হাত, একটা বাঁ হাত একটা ডান হাত, তার একটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। এখন সবাই একজনকেই টার্গেট করছে, হি ইজ অভিষেক ব্যানার্জি। সবাই তো ভুগেছে কিছু না কিছু, কারোর টাকা চুরি, কারোর ফাইল চুরি, কারোর সিনেমা রিলিজ করতে দিচ্ছে না, কারোর চরিত্র বন্ধ করে দিচ্ছে, কাউকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দিয়েছে। ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, মানে নাম করা 3জন ব্যান্ড ছিল। যারা অভিনয়ের দিক থেকে মানে দক্ষতা আছে তার মধ্যে, তাদেরকে ডেট দেওয়া হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা একটা অন্য রকমের রাজনীতি হয়। ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যামিলি। ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় কোনো রং থাকা উচিত না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাত পাত ধর্ম রং সবই চলে আসছে। যে রাজনীতির মঞ্চে জাস্ট একটা অবাক করা কাণ্ড, মানে শুধুমাত্র তারকারা কেন? কাছ থেকে দেখেছি তো, মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই তো দিদি বলেন, কিন্তু আমার কাছে উনি মা। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাচ্ছিল্য করে কথা বলা বা মিম বের করা। শান্তিনিকেতন বাড়িটি 2003 সালে ওই জায়গাটা কেনা হয়েছিল, 2003 সালে সরকার যখন ছিল। তখন আমরা সত্যিই যদি ওই ধরনের ছুটি ছাড়তাম, তাহলে তো আর শুধুমাত্র টিভি সিরিয়াল করতাম না। আর কিছুদিন আগে আমরা দেখছিলাম দেবের একটা স্টেটমেন্ট, যেখান থেকে গিয়ে দেব একটা জানায় যে স্বাস্থ্যসাথীর কার্ড মুখ্যমন্ত্রী অ্যালাউ করেছেন এবং সেটা ইন্ডাস্ট্রি সকলেই ইউজ করতে পারবে। তো কি মনে হচ্ছে যে সেগুলো কি চলবে আদেও, না নতুনভাবে আরও অনেক কিছু ফেস করতে হতে পারে? অভয়াকাণ্ড, আরজিকর, তো সেই সময় এই যে বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেই সময় যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, তাহলে বর্তমান সরকারকে নিয়ে অনেক প্রশ্ন আছে। না দেখো, এখন হানিমুন পিরিয়ড চলছে একটা সরকারের। নমস্কার, আমি তিথি। আপনারা সকলেই জানেন যে বর্তমানে রাজ্য রাজনীতি নিয়ে একেবারে ধুন্ধুমার চলছে। শাসক দলের ক্ষমতা, বিরোধী দলের ক্ষমতা, দল বদলের এই পালা এবং রং বদলের পালা সবাইকে নাস্তানাবুদের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রশ্ন তৈরি করছে এবং অবাক করছে। এত কিছুর মধ্যে দিয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রথম থেকে দলের সঙ্গে কাজ করেছেন এবং এখনও তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি প্রচার করছেন, দাঁড়িয়ে রয়েছেন এবং তার বক্তব্য, তিনি ভালো সময়টা যেমন নিতে পেরেছেন, তিনি খারাপ সময়টাও নিতে পারবেন। আমাদের সঙ্গে মুহূর্তে অর্ণব ব্যানার্জি এবং ময়না ব্যানার্জি রয়েছে। প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে দলকে নিয়ে এতগুলো অভিযোগ মানুষের এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মানুষ মানে এত রকমভাবে লেখা, স্ক্যান্ডেল, নানান কিছু শুনে আমরা দেখেছি, তারপরেও এই সময়টা দাঁড়িয়ে কি করে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমি থাকবে? তুমি যেটা বললে, ইন্ট্রোডিউস যেটা করলে, যে কথাটা বললে যে আমি যদি ভালো সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে পারি, তাহলে আমি খারাপ সময়ে কেন থাকবো না, বলতে পারো? আর একটা কথা, যে স্ক্যান্ডাল বলছো কি দুর্নীতি বলছো, যেটাই বলছো না কেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও কি কিছু করতে দেখেছো? কেউ কিছু দেখেছে? কিন্তু রাজা তো কখনো হাত দিয়ে সমস্ত কিছু সামলায় না। সেটা ঠিক, সেটা একদমই ঠিক। তার মধ্যে ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়েই রয়েছে। কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্টটা যেটা, বা আমাদের যে এখানে স্ট্যান্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি একটা নীতিতে বিশ্বাসী, একটা আমার আদর্শ থাকবে। হ্যাঁ, মানে আমি যখন সকালবেলা ঘুম থেকে নিজেকে দেখবো আয়নায়, আমি আজকে দেখছি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার হয়ে আমি নিজেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তার পরের দিন যেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে গেল, অমনি অন্য দলের হয়ে সেই মুখ দেখাতে আমার কষ্ট হবে না? বা আমি আমার ছেলেকে, আমার 12 বছরের ছেলে আছে ঘরে, সেই ছেলের সামনে আমি নিজেকে কি দেখাবো, বা ছেলেকে কি শেখাবো যে
আমার কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। তার তার ভালো সময় যদি আমি থাকি, তার খারাপ সময়ও তো আমায় থাকতে হবে, তাই না? তুমি কিছু বলবে? আমি অন্যদের কাছে আসবো যে যখন একেবারে দুর্নীতি প্রায় ছেয়ে গেছে এবং এমন একটা দল যেখানে চাকরি চুরি, পরীক্ষা চুরি, অভয়ার কাণ্ড, কয়লা চুরি, শুধু চটি চুরিটা আমরা দেখিনি, মানে দেখেছি বাকি রাখতে, বাদ বাকি একটা মানুষকে ঘিরে এতগুলো জল্পনা। এবং ময়নাদি বললো যে প্রথম থেকে আমি যখন নীতি মেনেছি, আমি পরবর্তী সময়েও মানব। তুমি মানে তোমার কখন গিয়ে মনে হলো যে তুমি একমত হবে এবং তুমিও সেই দলটির হয়ে কাজ করবে? যেটা কথা হচ্ছে, অনেক তুমি দুর্নীতির কথা বলছো, কোনোটাই প্রমাণিত নয়। হ্যাঁ, কিন্তু কয়লা চুরি তো প্রমাণিত, চাকরি চুরি প্রমাণিত। আমি বলি কোনোটাই প্রমাণিত নয়, এখনো কোর্টের রায়ও নেই, প্রমাণিত নয়। আর দ্বিতীয় কথা, যেটা ও বললো বা তুমি এক্ষুনি বলছিলে রাজা কি সবসময় হাত দিয়ে নেয়, আমি তোমায় উল্টো প্রশ্ন করছি, রাজা কি হাত দিয়ে নেয় না? সর্বক্ষেত্রে তো নেয় না। কোথাও কি দেখা যায়নি? হ্যাঁ, মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে, কোথাও কি দেখা যায়নি? সব সময় তো দেখা যায় না। কোনো সময় কি দেখা গেছিল? ঘিরে তো এমন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন কোনো সময় তো দেখা গিয়েছিল রাজাকেও সেটা সেই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে, দেখা যায়নি কি? আমি সেটাই বলছি যে কোনো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তুমি যেটা বলছো, মমতা বন্দ্যোপাধ্যায় তার কি কোথাও প্রমাণিত সে কোনো দুর্নীতি করেছে? না তো। হ্যাঁ, আমরা যে দলটা করি আমাদের আদর্শ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করা, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শেই আমরা দলটা করেছি। তো কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পেয়েছো দল মানে কিছু মানে কোনো দুর্নীতিতে যুক্ত বা কিছু? মমতা বন্দ্যোপাধ্যায় নামে কিন্তু কিছু নেই। অনেকে বলছে যে একেবারে সদ্যজাত বাচ্চার দিকে তাকিয়ে দলে আসতে হয়েছে, প্রচারে যেতে হয়েছে। অনেকে বলছে যে অনেকটা লেনদেন, যেখানে জীবনটাকে সামলাতে গেলে এই দলটার আমার ক্ষমতা দরকার ছিল। তোমাদের তখন তো একেবারে এগুলো চলছে লাইফে, তোমরা দুজনেই তখন কি দেখে ইনসিস্ট হয়েছিল? মানে তোমাদেরকে কি জোর করা হয়েছিল, না তোমরাও সদ্যজাত বাচ্চার জন্য এসেছিলে? না না, একদমই নয়। এই এই যে ভুল ধারণা, আমরা কিন্তু দলের মানে কি বলবো, আমরা কিন্তু দলটাকে না নিঃস্বার্থভাবেই ভালোবেসে এখনো অবধি সেই দলের সঙ্গেই, তার প্রতি শ্রদ্ধা রেখেই এখনো অবধি দলের সঙ্গেই রয়েছি। আমাদের কোনো চাওয়া পাওয়া নেই এর মধ্যে, কোনো কিছু আমরা কিছু চাইনি বা কিছু পাইও নি দল থেকে। সুতরাং যাদের হয়তো, আমি জানি না, যাদের হয়তো চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, যেখানে আঘাতটা লেগেছে, আমার মনে হচ্ছে তাদের হয়তো এই অসুবিধেগুলো দেখা গিয়েছে, তাদের জীবনে দেখা গিয়েছে। আমাদের মধ্যে চাওয়া পাওয়াটা ছিল না। আমরা ভীষণ মানে বিনা স্বার্থে দলটাকে ভালোবাসি। ওই যে বললাম, প্রথমেই বললাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দলটাকে ভালোবেসে এখনো পর্যন্ত চলছি। আর অনবদা, তোমার কাছে আসবো যে একটা সময় তো আমরা দেখেছি এবং এখনো আমরা জানি তুমি এবং ময়নাদি প্রচন্ড ঠোঁট কাটা, প্রচন্ড মুফার। ঠিক আছে, এই শব্দগুলো তোমাদের আগে বসে যায় যে তোমরা মুখের উপরে সবটা বলে দিতে পারো। যখন এরকম একটা সিচুয়েশন, যখন এতগুলো কথা আমরা দেখছি, এরকম মুফার দুটো মানুষ একেবারে সেই মানুষটার হয়ে কথা বলছে এবং কিছু চাওয়া পাওয়া না রেখে দলটার হয়ে কাজ করছে, কিন্তু রাজ্য রাজনীতি এগুলো তো ইন্ডাস্ট্রির মধ্যে ঢোকার কথা ছিল না। না, হয়তো ছিল না। তোমরাও কথা বলেছো যে দুটোকে আলাদাভাবে আমরা দেখতে চাই, কাজ করতে চাই। শোনো, ইন্ডাস্ট্রিটা হচ্ছে নন পলিটিক্যাল জায়গা একটা। ইন্ডাস্ট্রিতে রাজনীতি কখনোই ঢুকবে না। কিন্তু অনেকেই বলেছে, দেখেছি যে রাজনীতি ঢুকেছে এই জমানায়। কিন্তু আমরা তো 2011 সালে এই সরকার, 2011 সালে এই সরকার এসছে। আমি ব্যক্তিগতভাবে 1999 কি 2000 সাল থেকে কাজ করছি, আমার ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে। তো আমি সেই জমানাতেও দেখেছি, বাম জমানাতে, তারপর তৃণমূল জমানা দেখেছি, এখন নতুন সরকার এসছে বিজেপি জমানা। তো আমি বাম জমানাতেও দেখেছি পলিটিক্সটা ইন্ডাস্ট্রিতে ঢুকিয়েছে বাম সরকার। কারণ আমি নাম ধরে বলতে পারি, যিনি টালিগঞ্জ বিধানসভায় ক্যান্ডিডেট ছিলেন, তিনি একটা সময় ফেডারেশন এবং ভোটার রোজ ঝামেলা হতো, ভিডিও গিল্ডটা ফেডারেশনে, সেই ভোটার দায়িত্বে ছিলেন উনি। ফেডারেশনের দায়িত্ব ছিলেন যিনি, তিনিও দলের কর্মী মানে ছিলেন। তো এটা আমি বাম জমানা থেকে দেখে এসেছি, এই জমানাতেও হয়েছে। আশা করব নতুন সরকারের কাছে একটাই দাবি বা অনুরোধ, বা একজন শিল্পী হিসেবে নতুন সরকারের কাছে একটাই আমার অনুরোধ বা চাওয়া বলতে পারো, যে কাজের পরিবেশটা যাতে কাজ বাড়ে। মানে আমি চাই যে যেমন ছবি অনেক তৈরি হয়, আগে যেমন ছবি হতো,
সিঙ্গেল স্ক্রিনগুলো যাতে খোলে, মফস্বল এরিয়ায় যাতে ছবি চলে, মাল্টিপ্লেক্সেও যাতে বাংলা ছবি চলে, এবং যে 2-3টে চ্যানেল আছে তারপরেও যেন আরও 2-3টে চ্যানেল আসে, যাতে অনেক সিরিয়াল তৈরি হয়। ফলে কি, তাহলে কোনো আর্টিস্ট বা টেকনিশিয়ান কেউ বসে থাকবে না। মানে আমি কাজ করছি, আরেকজন বসে আছে, এটা কারোরই ভালো লাগে না। আমরা চাই, নতুন সরকারের যে একটাই চাওয়া, একটাই অনুরোধ, যে যেন সবার কাজের পরিবেশ, সবাই কাজ করতে পারে, কাজের জায়গাটা যাতে বড় হয়। আমি এর উত্তরটা দিই। সেটা হচ্ছে যে এখন যে সরকার, নতুন সরকার এসেছে, তাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত, মানে টলিগঞ্জের ইন্ডাস্ট্রির যারা দায়িত্বপ্রাপ্ত বিধায়কেরা এসেছেন, তারা কিন্তু অলরেডি বলেছেন যে এখানে কোনো রাজনীতিকরণ হবে না, রাজনীতির রং দেখে কাজ পাবে না। তো আমি এবং আমার হাজবেন্ড আশাবাদী যে বিগত সরকার যেটা, মানে এই সরকার যেটা বলতে চেয়েছে যে বিগত সরকার নাকি অনেক রকম অনেক কিছুই করেছে, রাজনীতিকরণ যারা ওই বিগত সরকারের সাথে যুক্ত ছিল তারাই নাকি একমাত্র কাজ পেয়েছে। আমি একটা কথাই বলতে চাই যে তারাই যদি সত্যি সত্যি কাজ পেত, তাহলে হয়তো আমার হাজব্যান্ডকে 2024 সাল থেকে 2026 অবধি বসে থাকতে হতো না কাজের জন্য। ঠিক। হ্যাঁ, আর আমারও 2023 থেকে 2026 অবধি, 26 বলবো না, 2025-এর এন্ড অবধি আমাকেও কাজ পেতে এতটা বেগ পেতে হতো না। সুতরাং আমরা খুব আশাবাদী এই নতুন সরকারের ওপরে, যারা এই কথাটা বলেছেন যে কোনো রাজনীতি বা কোনো রং দেখে কেউ কাজ পাবে না, যোগ্যতার মাপ অনুযায়ী, মানে মাপকাঠি অনুযায়ী সবাই কাজ পাবে। তো সেটার জন্য আমি এই সরকারকে সত্যি ধন্যবাদ জানাই। যদি এই জায়গায় স্টিক করে থাকতে পারেন, তবে অবভিয়াসলি আমরা আশাবাদী যে যোগ্যতা অনুসারে আর্টিস্ট বলো বা টেকনিশিয়ান বলো, সবাই কাজ পাবে, এবং আমরাও চাই সবাই কাজ করে খাক, আমরা এটাই চাই। আমার একটা কথাই বলার, তুমি বললে আমরা ঠোঁট কাটা, তো আমরা সত্যি কথাটা সত্যিভাবে বলতে ভালোবাসি। সন্তান ছোট হোক আর সন্তান একটু বড় হোক, সন্তান সন্তানই হয়। তো আমার সন্তান আমার কাছে প্রিয়। আমাকে কেউ গান মাথায় বন্দুক ঠেকিয়ে বলেনি যে তোমাকে এইটা করতে হবে, ওটা করতে হবে, বা এই প্রচারে যেতে হবে, এই প্রচারে যেতে হবে। কি ভুয়ো মনে হচ্ছে? একেবারেই ভুয়ো। দেখো, মানুষের না, আমরা জানি তো দুটো হাত, একটা বাঁ হাত, একটা ডান হাত, তার একটা হাত আছে, সেটা হচ্ছে অজুহাত। তো অনেকে সেটা ইউজ করে, বাম হাত ডান হাত ইউজ করে না, তো সেটা অজুহাত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলি তোমায়, এই যে ও বললো যে কাজের ব্যাপারে, আমি তোমার নাম ধরে ধরে বলে দিতে পারি যারা বর্তমান সরকারের যে দলটি এসছে সেই দলটি করতেন, অথচ ডেলি কাজ করে গেছেন। আমি তোমার নাম ধরে ধরে বলতে পারি। তাহলে তো একটা মিথ যে একদম প্রাক্তন মুখ্যমন্ত্রী রঙের মধ্যে থাকলে না। সে কাজ পাবে। এটাই তো বললাম যে আমার হাজবেন্ড 2024 সাল থেকে 2026 অবধি এমন কোনো কাজ, মানে আমাদের তো তাহলে বিশাল বিশাল কাজ, বিশাল বিশাল প্রজেক্ট, বিশাল বিশাল ছবি করার কথা উচিত ছিল, তো সেটা তো হয়নি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। হ্যাঁ, তুমি যেটা বলছো রাজনীতিকরণ, এখানে কিন্তু টিএমসি যারা করে বা বিজেপি যারা করে বা বামপন্থী যারা, সেইটার ভিত্তিতে রাজনীতি হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের ইন্ডাস্ট্রিতেও রাজনীতিকরণ হয়, কিন্তু অন্য রকমভাবে হয়। যেটা আমি তোমায় বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে আমি যতটুকু পারিশ্রমিক পাওয়ার যোগ্যতা রাখি, তার থেকে কিছু, মানে আমি কাউকে ছোট করে বলতে চাই না বিষয়টা, আমার থেকে কম পারিশ্রমিকের যারা, তারা বেশি ডেট পায়, তাদেরকে ডেট দেওয়া হয়, তাদের ডেট নেওয়া হয়, কমিশনের মাধ্যমে নেওয়া হয়। এইটা হচ্ছে একটা রাজনীতি, এটা একটা অদ্ভুত একটা রাজনীতি, যেটা তুমি প্রকাশ্যে কিছু, মানে হয়তো তুমি বলতে পারবে না কাউকে। হয়, আমার সাথেই হয়েছে, একটা মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রথমেই একটা মিথ্যে প্রতিশ্রুতি, তোমার এতটা ডেট লাগবে, অথচ ওই ডেট
মানে অতগুলো ডেট, আমি ধরে নিলাম যে অতগুলো ডেট, ধরো মাস গেলে 15টা ডেট কি 18টা ডেটের কথা হয়, সেখানে আমি ধরে নিলাম 10 থেকে 12টা ডেট পাওয়ার যোগ্যতা রাখি বা যোগ্য আমরা। সেখান থেকেও আমাদেরকে মানে বিচ করে মানে মাস গেলে 3 থেকে 4টে ডেটে কাজ করতে দেওয়া হয় আমাদের মতন আর্টিস্টদেরকে। কারা তাহলে কাজ করছে? আমাদের থেকে যারা জুনিয়র আছে, তাদের পারিশ্রমিকটাও কম আমাদের থেকে, সুতরাং তাদের কাছ থেকে কমিশন পাওয়াটাও খুব ইজি। আমাদের কাছে যেটা বলতে পারে না, সাহস পায় না। এটা কত বছর ধরে মানে ভোগাচ্ছে এই বিষয়গুলো? আমি তো 2023 সাল থেকে ভুগছি এটা নিয়ে। কখনো যারা মনে হয় যোগ্যতা রাখে, হ্যাঁ। যারা যোগ্য, রিয়েল যারা যোগ্য, যারা অভিনয়ের দিক থেকে মানে দক্ষতা আছে তার মধ্যে, তাদেরকে ডেট দেওয়া হয় না আমাদের ইন্ডাস্ট্রিতে। এটা একটা অন্য রকমের রাজনীতি হয়, তোমায় আমি বলে বোঝাতে পারবো না, যেটা আমি ফিল করেছি 2023 সাল থেকে। এটা একটা অন্য রকমের তাহলে রাজনীতি। যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে, ইনফ্যাক্ট বড় বড় বাড়ি, গাড়ি, কাজ, ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন কিছু আমরা দেখেছি, তাহলে তোমরা কেন সেই বিষয়টা নিয়ে মানে ভাবোনি? বা এই রাজনীতি তো এখন নিজের আখের গোছানোর জন্যই হয়ে গেছে, মানুষের হেল্পের জন্য বা সাহায্যের জন্য, মানুষের কথা বলার জন্য আর নেই। তোমরা না, তাহলে এটা কেন করো? সেইটা তো আমরা এইভাবে চিন্তাটা করি না। আচ্ছা, সেইগুলো আমরা ভাবিনি বলেই তোমার সামনে মাথা উঁচু করে ইন্টারভিউটা দিতে পারছি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। গিল্ট ফিল হয় না, যে না, না, না। যে এই না, দলটার না, মধ্যে honesty, এত না। মানুষ খারাপ রয়েছে। শোনো, একটা কথা বলি, আমি তোমায় বলি, এটা না একটা টার্গেট হয়ে গেছে, সফট টার্গেট, যে ওই দলটা মানে দুর্নীতি। প্রত্যেক দলের মধ্যে ভালো লোক আছেন, খারাপ লোক আছেন, ঠিক আছে? আমি একটা কথা বলি, তাহলে তাহলে নতুন যে সরকার এসছেন, যে দল, তারা বলছেন কেন যে তৃণমূলের যারা ভালো লোক আছে তাদের আমরা দলে নেব? তারপরে তারাও স্বীকার করছেন তৃণমূলে ভালো লোক আছে, ছিল। এই যে ভালো মন্দ মিশিয়ে ছিল। এবার তোমায় বলি, একটা দল বিরোধী থাকলে ছোট থাকে, একটা দল যখন সরকারে আসে তখন সেটা বড় আকার নেয়। শোনো, একটা গাছে যখন কোনো ফলই থাকে না, তখন কোন ফল পচা কোন ফল ভালো তুমি দেখো। কিন্তু গাছে যখন অনেক ফল হয়, কোনোটা হয়তো পাখি ঠুকরে দিল, কোনোটা পচে গেল, আবার কোনোটা ভালো হয়, তখন তুমি টার্গেট করে বলতে পারো ওই ফলটা পচা, এটা ভালো। হ্যাঁ কি না? তো দল যখন বড় হয় তখন ভালো খারাপ মিশিয়েই হয়। এবং আমি তোমায় বলছি, আমি বিশ্বাস করি কোনো নেতা বা দলের কোনো সর্বোচ্চ নেতৃত্ব চায় না তার দলের কোনো বদনাম হোক, ঠিক আছে? তো এমন জায়গায় পৌঁছায় দলটা বড় হতে হতে, যখন সবাই সেই দলটা করতে থাকে, সে যে কোনো অজুহাতেই হোক। আজকে যে আছে, হয়তো এখন যা দেখছি মোটামুটি গিরগিটি লজ্জা পাবে যে আমরা বোধহয় পশ্চিমবঙ্গে থাকতে পারবো না, যে আমাদের থেকেও বড় রং বদলুরা চলে এসছে। তো তারাই তো, আকাশ থেকে তো একটা দলের ভোট বাড়ে না। বিগত দল যে দল ক্ষমতায় থাকে, তারপর যে দল আসে ক্ষমতায়, এই দল থেকেই লোকেরা ভোটার বা তারা গিয়ে সেই দলটাকে বড় করে। হ্যাঁ কি না? তো তুমি এইখানে যেটা বলছো, তুমি হয়তো এক্স কাউকে দেখিয়ে বলছো সে দুর্নীতি করতো, সেই এক্সই আবার কিন্তু কালকে ওই দলে চলে গেছে। এটা তো হচ্ছে, মানে তৃণমূলে যারা দুর্নীতি করেছে তারা আবার রং বদল করে বিজেপিতে এসে নিয়ে আবার সেই হ্যাঁ, একই দুর্নীতি। এবার তুমি যেটা বলছো আমরা আফসোস করি কিনা, তোমার প্রশ্ন যেটা ছিল, আমাদের সেই গিল্ট ফিল নিয়ে আফসোসও নেই, কারণ আমরা আমাদের জায়গায় ঠিক আছি। আমরা কিছু করিনি, ইন্ডাস্ট্রি থেকে কেউ বলতে পারবে না কারোর থেকে কিছু নিয়ে আমরা কাজ করেছি, আমরা বাম জমানা থেকে। আমি ইন্ডাস্ট্রিতে, আমি বলছি আমার যতটুকু ক্ষমতা, ভগবানের আশীর্বাদে, ইন্ডাস্ট্রিতে যে কোনো টেকনিশিয়ান তুমি জিজ্ঞেস করতে পারো, সে দলমত নির্বিশেষে, যে কোনো টেকনিশিয়ান বলো, আর্টিস্ট বলো, যখন যার কোনো বিপদ, বলতে কোনো হসপিটাল কেস বা কোনো যে কোনো প্রবলেম আমার কাছে এসে বলেছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি, আমি সলভ করে দেব। এবং কিছু ক্ষেত্রে পেরেছি, কিছু ক্ষেত্রে হয়তো পারিনি, কিন্তু আমরা কিন্তু দেখিনি যে ও ওই দলের সমর্থক কি ও ওই দলের সমর্থক, করব না। এটা শোনো, ইন্ডাস্ট্রিটা একটা ফ্যামিলি, ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যামিলি। ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় কোনো রং থাকা উচিত না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে জাত পাত ধর্ম
রং সবই চলে আসছে, সবই চলে আসছে। একদম। তো আমরা দুজন তো একা কন্ট্রোল করতে পারবো না। মানে এই প্রসঙ্গটা উঠে আসছে হকারের থেকে, হ্যাঁ। থেকে বেশি যে একটা হকারের মাথায় তো লেখা নেই সে মুসলিম বা সে হিন্দু বা সে খ্রিস্টান, সে তো হকার, তার একদম। তো সেটা ব্যবসা, একদম। তার ওই রং অনুযায়ী তো সে ব্যবসা করে না। একটা কথা ভেবে দেখো, রেলের ধারে বা রেল স্টেশনে যারা হকারি করছে, আমি একটাই তোমায় কথা বলছি, যারা হকারি করছে তাদের তো রেলওয়ে পুলিশ তুলেছে, কারণ ওটা রেলের এখতিয়ারভুক্ত জায়গা, মানে বাইরের পুলিশ বা কেউ এসে তুলতে পারবে না। তো 4 তারিখ সরকার পরিবর্তনের সাথে এমন কি ঘটলো যে 4 তারিখের পরেই হকারকে তুলতে হচ্ছে? আচ্ছা, তার মানে এক সেকেন্ড, তার মানে হকারদের কাছে এটা এটা মানুষের কাছে প্রমাণিত যে হয়তো যে সরকার তৃণমূলের ছিল তারা হকারকে তুলতে দিচ্ছিলেন না, যে কারণে 4 তারিখের পর রেলওয়ে পুলিশ এই পালা বদলের পর হকার তুলতে অধিকারী হচ্ছে। তো কিছু বছর আগে বলেছিল যখন হকারদের উচ্ছেদ করা হবে তিনি বুলডোজারের সামনে গলা হ্যাঁ, দেবেন, আইনি আমরা তিনি ভিডিওতে তাই রাস্তায় দেখেছি, নামবেন। আমরা ভিডিওতে হ্যাঁ। তাই দেখেছি, সবাই দেখেছে, আমরাও তাই দেখেছি। আশা করি ওটা এআই নয়, সত্যিকারের ভিডিও। তো আমরাও তাই দেখেছি, আমরাও তাই জেনেছি। এখন এটা মানুষকে না, আমি তোমায় বলি, মানুষকে না বলতে হয় না, মানুষ বুঝতে পারে। মানুষ যথেষ্ট বুদ্ধিমান, মানুষই ভোট দেয়, মানুষই বুদ্ধিমান, মানুষই সব ডিসাইড করে। তো কে কি বললেন দুদিন আগে, কে কি করলেন, সেটা চোখে ওপেন। আবার এই সরকারই যখন এতগুলো প্রকল্প করেছে, মেয়েদের জন্য বাস ফ্রি করে দিয়েছে, যারা যোগ্য ভাড়া দেওয়ার জন্য তারা ভাড়া না দিয়ে যেতে পারবে। তারপরে কন্যা সন্তান জন্ম হলে 25,000 টাকা দেওয়া হচ্ছে বা 21,000 এরকম নিয়ে কিছু একটা চলছে। তারপরে এতগুলো প্রকল্প, 3,000 টাকা, অমুক টাকা, তমুক টাকা, হ্যাঁ, এগুলো কি ভালো লাগছে না? মানে বিগত যা দেখে এসছি আমরা সেগুলোর সঙ্গে ধাতস্থ ছিলে না, এগুলো ভালো লাগছে বলতে বিগত সরকার, বিগত না, এগুলো প্রশ্ন তুলছে কি মনে না, আমি একবার বলছি যেগুলো বিগত সরকার, দেখো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি কাউকে যদি হেল্প করা হয় সরকারের পক্ষ থেকে, সরকার কিন্তু সবার, সরকার যিনি সিপিএম সমর্থক তারও, যিনি কংগ্রেস তারও, যিনি বিজেপি তারও, যিনি তৃণমূল তারও, সরকার সবার। তো সরকার যদি কাউকে উপকার করে, ধরো কন্যাশ্রী দিয়ে বা সবুজ সাথী দিয়ে বা অন্য মানে লক্ষ্মীর ভাণ্ডার যেটা ছিল সেটা দিয়ে, তো একটা জিনিস আমার খুশি হয়েছে, আরো আনন্দ বেড়ে গেছে, যে যখন পূর্বতন সরকার এটা দিতেন তখন বলা হতো এগুলো গিমিক, এগুলো গিমিক, এগুলো হাতে রাখার জন্য। সেইগুলোকেই এখন যেই সরকার কন্টিনিউ করছেন, তার মানে প্রমাণিত যে মমতা ব্যানার্জির প্রকল্পগুলো মানুষের উপকারে লেগেছে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। 4 তারিখের এই পরিবর্তনটা তোমাদের চোখে কিভাবে পরিবর্তন দিল এবং আশপাশটা কিভাবে দেখছো বদলাতে? মানে সবই বদলে যাচ্ছে, মানে এক একটা তার বিষয়, স্টেটমেন্ট, এক একটা নিয়ম সবই তো বদলে গেছে। আর আমার মনে হচ্ছে যে কিছু বছর পর পশ্চিমবঙ্গটাও মনে হয় বদলে যাবে, কারণ যেভাবে আমরা দেখছি বদল। তোমরা কিভাবে দেখলে এই 4-5টা বদল হতে? 4-5টা বছর হতে বলতে মানে আমি মেলাতে পারছি না, মানে আমরা এরকম নই তো, মেলাতে পারছি না। মানুষের হতেই পারে কোনো, মানে তৃণমূলের উপর ক্ষোভ থাকতেই পারে, এটা গণতান্ত্রিক দেশ, যে কোনো মানুষের যে কোনো দলের উপর ক্ষোভ থাকতেই পারে, এটা স্বাভাবিক। গণতন্ত্রে বিরোধীদের গলা জোরে হওয়া উচিত, কিন্তু যার ক্ষোভ ছিল সে 1 ঘন্টা আগে ক্ষোভ ছিল না, 1 ঘন্টা পর ক্ষোভ চলে এলো। যার ক্ষোভ ছিল না তারও এখন ক্ষোভ, মানে সেও এখন সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে মনে দিচ্ছে। হচ্ছে না যে যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত এরাই আবার গিয়ে নিয়ে বন্ধু দাদা বলে এক্স্যাক্টলি আমি একটা কথা বলতে চাই এই প্রেক্ষিতে, সেটা হচ্ছে যে এখন সবাই একজনকেই টার্গেট করছে, হি ইজ অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জিকে সবাই টার্গেট করছে যে এর জন্যই আজকে দলটার এই অবস্থা, এই দুর্নীতি করেছে, এই সব। আজকে যদি তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতো, তাহলে কি যারা যারা এই সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন বা গালাগাল দিচ্ছে, তারা কি পরবর্তীকালে সেই বস বা হতে দিয়ে পড়ে থাকা এই ব্যাপারগুলো করতেন না? আমার তাদের কাছে একটা প্রশ্ন। তোমার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিরকম এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিরকম, মানে দুজনকে কিভাবে আলাদা করে দেখো? বা রাজনীতিতে আসার কারণ তো এই দুজন মুখ্য মানুষ, একদম। তো কিভাবে দেখেছিলে? আমরা না খুব কাছ থেকে দেখেছি, মানে
আজকে পশ্চিমবাংলার মানুষ কেমনভাবে দেখেছে আমি জানি না, বাট আমরা দুজন খুব কাছ থেকে দুজনকেই দেখেছি। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে আমি কি বলবো, আমি বলি কাছ থেকে দেখেছি তো। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই তো দিদি বলেন, কিন্তু আমার কাছে উনি মা, মানে মা চরিত্র। মানে ওনার ভিতরটা এত নরম, এত ভালো, মানে উনি, উদাহরণ দেবো। হ্যাঁ উনি যে কোনো কাউকে তুমি একবার যদি ওনার সাথে মিট করো, তোমার মনে হবে ঠিক তোমার মায়ের সাথে তুমি কথা বলছো। এতটাই মানে উনি এতটাই উনি কেয়ারিং, এতটাই উনি স্নেহ দেন, মানে সবাইকে ভালোবাসেন। তার একটা উদাহরণ আমি, উদাহরণটা দিয়ে দাও। হ্যাঁ উদাহরণটা দিই, সরি তোমাকে কাটলাম। সেটা হচ্ছে কিছুদিন আগে যখন ওই দেশ বাঁচাও গণমোর্চার আন্দোলনে গণমঞ্চ আন্দোলনে আমরা ওখানে সামিল হয়েছিলাম ভবানীপুরে, তখন দিদির র্যালি আসবে বলা হয়েছিল। তো যথারীতি দিদি এলেন। দিদি এসে আমাদের দেখলেন স্টেজে আমরা ছিলাম, মানে উপস্থিত ছিলাম আমরা কয়েকজন আর্টিস্ট বা বুদ্ধিজীবী যারা ছিলেন। দোলাদি নেতৃত্ব দিচ্ছিলেন, মানে ওই দেশ বাঁচাও গণমঞ্চে। ওনাকে লিটারালি দিদি বললেন যে সবাইকে কিন্তু তুমি সাবধানে সবাইকে বাড়িতে ফেরাবে এবং নিজে মানে খোঁজ নেবে ফোন করে তারা ঠিকঠাক পৌঁছেছে কিনা। এইটাই কোন আমি 2008-এর শেষ থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, তার মানে তখন বাম জামানা ছিল। 2011-র পর থেকে এই মুখ্যমন্ত্রীকে দেখেছি এতটা কাছে গিয়ে তার সঙ্গে কথা বলা বা তার সঙ্গে ওঠা বসা বা তার সঙ্গে চা খেয়ে আড্ডা দেওয়া, মানে এই মানুষটাকে খুব নিজের বলে মনে হয়েছে, খুবই নিজের বলে মনে হয়েছে। আমি ওই মমতা বন্দ্যোপাধ্যায় একজন পলিটিশিয়ান বা মুখ্যমন্ত্রীকে সাইডে রেখে তুমি যদি বলো, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মানুষ, ভীষণ কেয়ারিং একজন মানুষ, ভীষণ কেয়ার করেন, প্রত্যেকটা মানুষের প্রতি ওনার খেয়াল আছে, নজরদারি আছেন। দলের লোকেরা কিন্তু এখন কমপ্লেন করছেন কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। যে মুখ্যমন্ত্রী নিজেকে এমন দূরাকাশে তারা হিসেবে রাখতেন যাকে ছোঁয়া এবং যার সঙ্গে কথা বলাটা একেবারে অকল্পনীয় এবং ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা যেটা, হ্যাঁ তুমি বলে না, তারপরে আমি বলছি। এটা মিথ্যে কথা। আমি বলি, আমি একটা ইনসিডেন্ট তোমার ছোট্ট বলছি, তুমি বুঝতে পারবে। আমি একদিন ভবানীপুরে একটি চায়ের দোকানে, বড় চায়ের দোকান, আমি চা খাচ্ছিলাম। তো তখন সিএম উনি যাচ্ছিলেন, তো যেতে গিয়ে উনি আমাকে দেখে গাড়ি দাঁড় করে দিলেন। আমাকে ডেকে বললেন, তুই এখানে কি করছিস? না দিদি আমি চা খাচ্ছি। আমি কি জন্য বললাম, দিদি চা খাবে? বললো আমি খাবো, দে। বললো ভাড়াই করে দিই। চা খেয়েছেন ভবানীপুরে দাঁড়িয়ে? দাঁড়াও, গাড়ি দাঁড় করিয়ে। আমি বলছি আমার সাথে হয়েছে ইনসিডেন্ট। উনি এগুলো মিথ্যে নয়, গাড়ি দাঁড় করালেন, আমাকে বললেন চা ভাড়াই করে দিবি, দুধ চা খাবো। আমি দিলাম, উনি চাটা নিলেন। কেনই কথাটা বলছি, তারপর উনি জিজ্ঞেস করলেন তুই কতক্ষণ থেকে বাড়ি যাবি? না না হ্যাঁ দিদি বাড়ি যাবো। বলে কিসে এসছিস? গাড়ি নিয়ে আনলাম। দিদি আজকে গাড়ি আনিনি, বাইক নিয়ে এসছি। বাইক? উনি শুনি আতঙ্কিত, বাইক তো 2 চাকা রে, সাবধানে চালাবি। আমার খুব ভয় লাগে, 2 চাকা অ্যাক্সিডেন্ট বেশি হয় তো, খুব সাবধানে চালাবি কিন্তু। মানে ঠিক তুমি বাড়ি থেকে বেরোনোর সময় তোমার মা যেমনভাবে বলবেন, ওনার কাছ থেকে সেই জিনিসটা পাই আমরা। এখান থেকেই ভালোবাসাটা তৈরি। এবং আমার নয়, যিনি মিশবেন ওনার সাথে, যিনি কথা বলবেন, উনি ওনাকে শ্রদ্ধা করতে, ভালোবাসতে বাধ্য। ঠিক, মানে বিষয়টা এমন ভাবে দাঁড়িয়েছে। হ্যাঁ, সবটাই খুব খারাপ, মানুষের মুখে মুখে তার একটা জ্বলন্ত পলিটিক্যালি উদাহরণ দিচ্ছি। আজকে সরকারি কর্মীরা ডিএ পাবে কি পাবে না তো পরের প্রশ্ন। ডিএ পাওয়ার জন্য ওনারা রাস্তায় বসে আন্দোলন করছেন দিনের পর দিন। কোনো অসুবিধা নেই তাদের, তাদের কোনো অত্যাচারও করা হয়নি, টর্চারও করা হয়নি, আন্দোলন করতেই পারেন গণতান্ত্রিক দেশ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই সরকার এখনো 20 দিন হয়নি এসছে, এই সরকার একটা নোটিশ জারি করেছে যে সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে মুখ তো খুলতেই পারবে না, উপরন্তু সোশ্যাল মিডিয়াতেও কিছু লিখতে পারে, তাহলে তার শাস্তি হবে। তো তুমি ডিফারেন্সটা এখানেই বুঝতে পারবে, হ্যাঁ কি না? কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, a premium ladies hostel। তাহলে বর্তমান সরকারকে নিয়ে অনেক প্রশ্ন আছে। না দেখো, এখন হানিমুন পিরিয়ড চলছে একটা সরকারের। একটা সরকার এসছে, তার হানিমুন পিরিয়ড চলছে, সবে এসছে, তাকে টাইম দেওয়া উচিত। না, তাকে টাইম দেওয়া উচিত। একদম
টাইম দেওয়া উচিত। সবকিছু সময় একটা- প্রথমেই সমালোচনা করা ঠিক না, ঠিক ঠিক ঠিক। প্রথমেই সমালোচনা করা ঠিক না। হতে পারে সে ভালো কাজ করবে, হতে পারে সে খারাপ কাজ করবে, না হতে পারে সে খারাপ কাজ করবে। পশ্চিমবঙ্গের একজন মানুষ হিসেবে, জনগণ মানে একজন জাস্ট লেম্যান হিসেবে আমি বলতে পারি আমরা পজিটিভ মাইন্ড নিয়ে চলবো যে ভালো হবে, কিন্তু তাকে টাইম দিতে হবে, তাকে 6 মাস 1 বছর টাইম দিতে হবে, তারপর বোঝা যাবে। বাকি 20 দিনে কি করেছেন ওনারা সেটা মানুষ বলবে, ঠিক না ভুল। কি একটা বলে বলছি। আলটিমেট কিন্তু দিদির হাত ধরেই যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি কিন্তু দিদির হাত ধরেই এসেছেন, এটা তো মানে অস্বীকার করার জায়গা নেই। সুতরাং আমরা খুবই আশাবাদী সবাই, ইনফ্যাক্ট পশ্চিমবাংলার সমস্ত মানুষই আশাবাদী যে উনি ভালো কিছু অবশ্যই করবেন। দেখা যাক, সেটা সময় বলবে। এক আর দ্বিতীয়, অভিষেক ব্যানার্জির কথা যেটা বলছিলে তুমি, অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি মানুষটা এমন এমন যার সাথে ওর খুব খুব ভালো ভালো যোগাযোগ, মানে যোগাযোগ ইন দ্য সেন্স ও সেটা খুব ভালো বলতে পারবে। আমি যতটুকু দূর থেকে ওকে অবজার্ভ করেছি তাতে আমার মনে হয়েছে মানুষটা যে কথাটা বলে সে কথার দাম আছে। হয়তো এখন অভিষেক ব্যানার্জি সবার চোখে ভীষণ একটা নেগেটিভ হয়ে আছে। জাহাঙ্গীরই সব থেকে বড় উদাহরণ হচ্ছে জাহাঙ্গীর, মানে জাহাঙ্গীর যখন বলছে যে পুষ্পা ঝুঁকেগা নেহি এবং পুষ্পা পুষ্পা বলে নিজেকে দাবি করছে, ঠিক পর মুহূর্তে যখন দেখলাম একটা বিজেপির ক্ষমতা চলে এলো এবং ফলতার আমরা রেজাল্ট দেখেছি, পুষ্পা জাস্ট হাওয়া হয়ে গেছে। জাহাঙ্গীরের দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে, সেইটা তো অস্বীকার করার জায়গা রাখে না, সেটা তো সবার সামনে স্টেটমেন্ট দিয়েছে। দেখো একটা কথা বলি, জাহাঙ্গীরের স্টেটমেন্টটা জাস্টিফাইড জাহাঙ্গীরই করতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না বা ও এবং বলতে পারবে কল্যাণ না। বন্দ্যোপাধ্যায় বলেছে যে কে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইপ্যাকের জন্য অভিষেকের এই যে উদ্ধত অভিষেকের যে কথাগুলো সেইগুলো কোথাও গিয়ে একটা দলের ক্ষতি টেনে নিয়ে এসছে। না আমি বলি 21 সালে না, 21 সালেও মনে হয়েছিল তৃণমূল সরকার থেকে চলে যাবে। দেখুন, আমাদের আজকে রাজ্য রাজনীতি নিয়ে আলোচনা চলছিল এবং দুজনের মধ্যে যে ডিবেটটা হচ্ছে আমরা চাইছিলামই এই বিষয়টা উঠে আসুক, কারণ তাদেরকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে কাটাছেড়া করা হচ্ছে, কেন হচ্ছে এবং তারা কেন সমর্থক সেটা তারা আজকে বলে দিই। আমরা চাইছিলাম যে এই বিষয়টা এবার থামো, ইন্ডাস্ট্রিতে আমরা কাজ দেখতে চাই, তাদের রাজনীতির রং বা কিভাবে তারা নিজেদেরকে প্রিটেন্ড করছে সেটা আমরা কেউ জানতে চাই না। বলো। না, ইন্ডাস্ট্রিটা সম্পূর্ণ আলাদা। ইন্ডাস্ট্রিতে যারা এখন এই দলকে রিপ্রেজেন্ট করছেন তারা প্রত্যেকেই মানে কি বলবো, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ এবং তারাও আমাকে ভীষণ ভালোবাসেন। মানে কেউ কেউ আমাকে বেটুয়া বলে ডাকেন ইন্ডাস্ট্রিতে। প্রচন্ড খেতে ভালোবাসো? না, খাবার জায়গা থেকে না, বেটুয়া বলে। আচ্ছা মানে কোনো সিরিয়ালে তিনি আমার মা হয়েছিলেন, সেই থেকে আমাকে বেটুয়া বলেই ডাকেন। আচ্ছা। কেউ আমার বন্ধু, আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। যে কজন ইন্ডাস্ট্রি এখন যারা দেখছেন এই সরকারের তরফ থেকে, দলের তরফ থেকে, তাদের সাথে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক। তারা মানে ব্যক্তিগত জায়গায় রিলেশন আমাদের খুবই ভালো এবং তাদেরকে আমি রেসপেক্ট করি। তারা তাদের অভিনয়ের জায়গা থেকে এক একজন লেজেন্ড, আমি বলছি তাদের আমি ফ্যান তাদের অভিনয়ের জায়গায়। এবার দেখো, রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তুমি 21-এর মঞ্চে কিছু একটা বলছিলে। হ্যাঁ, না 21-এর মঞ্চে না, 21-এর মঞ্চে বলতে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে বলছেন, 21 সালেও তো তৃণমূল সরকার চলে যাবে মনে হয়েছিল, অনেকেই বলেছিল। তো তখন অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে অবশ্যই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেনাপতিত্ব করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তো হিউজ রেজাল্ট নিয়ে আমরা এসছিলাম। তো তখন তো এই তারাই তাকে নেতা, বস, দাদা, স্যার এই আখ্যাই দিয়েছিলেন। এবং আমি দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য তারা রোজই এসছেন, দেখা করেছেন, সব করেছেন। এখন বর্তমানে যারা বলছেন তাদের ক্ষোভ হয়তো থাকতে পারে, হয়তো কেউ টিকিট পায়নি, হয়তো কেউ কোনো চেয়েছিলে টিকিট না। শোনো, দল অবশ্যই দলকে রিপ্রেজেন্ট করতে পারলে যে কোনো, তুমি যে জায়গায় থাকবে সেই জায়গায় সর্বোচ্চ জায়গায় যেতে সবার ইচ্ছা করে। তো দল যদি আমাদের যোগ্য মনে করে, আমাকে যোগ্য মনে করে, ওকে মনে, যাই হোক, দল যদি বিচার করে টিকিট দেবে। কিন্তু টিকিট দেবে না বলে আমার কাছে দল খারাপ, আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, এটা না।
এটা হবে না, এটা একদমই না। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। যদি দল যোগ্য মনে করেন, দলের হয়ে যদি মনে করেন আমাদের রিপ্রেজেন্ট করতে, 2014 সাল থেকে 2021 সাল অবধি আমি দলের একটা বড় পদে ছিলাম, মানে সাংগঠনিক পদে। তো আমি করেছি, দলটা অ্যাক্টিভলি করেছি, অনেকভাবেই করেছি, অ্যাক্টিভলি করেছি। কিন্তু আমার কিছু না আছে বলে দল আমার কাছে খারাপ, কি বলে আমার নেতা বা নেত্রী খারাপ, এটা কোনোদিনই হবে না। কেননা আমি বিশ্বাস করি মানুষের বাবা মা একজনই হয়। আমার বাবা মার বয়স হয়ে গেল বা বাবা মার খারাপ দিন বলে পাশের বাড়ির কাউকে বাবা মা বলবো, ওই শিক্ষা আমরা শিক্ষিত নেই। তার মানে এখনো অবধি এবং শেষ অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একদম, পক্ষপাতিত্ব থাকবে একদম। এবং ওনার জন্য সবটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মিশি, তোমাকে যেটা বলা হচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনেকে অনেক সফট টার্গেট, তো অনেকে অনেক কথা বলছেন। তো আমি একটা কথাই বলছি, যে মানুষটা তোমার ঠিকটাকে ঠিক এবং ভুলটাকে ভুল সোজাসুজি বলতে পারেন, তার উপর অনেকেই রাগ করে, তার উপরে তো রাগ জন্মাবেই। রাগ জন্মাবে। উনি ঠিকটাকে ঠিক বলেন, ভুলটাকে ভুল বলেন। উনি কোনো ভুলকে প্রশ্রয় দেন না, উনি কোনো 2 নম্বরী জিনিস, কোনো খারাপ জিনিস প্রশ্রয় দেন না। এবং ওনার সাথে তুমি যদি মেশো, তুমি বুঝতে পারবে নারকেল দেখেছো বাইরেটা শক্ত ভিতরটা নরম, উনি হচ্ছেন সেই। কারোর যদি বিপদ থাকে উনি আগে ঝাঁপিয়ে পড়বেন, কারোর যদি কোনো দুঃখ থাকে, কোনো যদি খারাপ অবস্থা থাকে, উনি আগে ঝাঁপিয়ে পড়বেন। এটাই হচ্ছেন অভিষেক ব্যানার্জি। রূপটা দেখেছে বাংলার মানুষ, কিন্তু ভেতরটা যে কতটা নরম সেটা হয়তো আমরা কিছু জন, আমি বলবো কিছু জন হয়তো সেটা বুঝতে পেরেছি বা ফিল করতে পেরেছি। তোমাকে এও বলছি, কেউ যদি ওনার কাছে কোনো সাহায্য নিয়ে যায়, মানে কোনো সাহায্য প্রার্থনা করে যায়, উনি দলমত নির্বিশেষ দেখেন না, উনি সবাইকে, বাংলার মানুষ মানে উনি তাকে সাহায্য করবেন, এটাই ওনার মাথায় চলে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। উনি যতটা ক্ষমতা ওনার, উনি সবটা দিয়ে সাহায্য করেন। এবং আমার দেখা বহু অসুস্থ মানুষকে উনি সুস্থ করে তুলেছেন, বহু মানুষকে অনেকভাবে হেল্প করেছেন। চৌঠামের পর যোগাযোগ করেছিলেন? অবশ্যই। আমরা চৌঠা মেয়ের দিন আমরা দেখা করে এসেছি। মানে তিনি কেমন আছেন? ভালো আছেন। আর একটা কথা আমি বলতে চাই, যেটা বাংলার মানুষ জানেন না, সেটা হচ্ছে যে এটা একদম ভেতরকার খবর। হ্যাঁ, আমি ভেতরকার খবরই ডিসক্লোজ করতে চাই, যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাচ্ছিল্য করে কথা বলা বা মিম বের করা, একজন মানে ও কি সায়নী রাজ্য প্রেসিডেন্ট, হ্যাঁ, তার সঙ্গে এ করে নোংরা কথা বলা বা সম্পত্তি নিয়ে এরকম ধরনের বক্তব্য করা, বা এগুলো সবটাই মিথ্যে। এই একটাই কথা আমি বলতে চাই, কিছুদিন আগে আমাদের সৌভাগ্য হয়েছিল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কিছু মানুষজনের সঙ্গে আর কি আমরা বসেছিলাম, তখন একটা কথা উঠে এসেছিল, মানে আলোচনা তো হতেই থাকে, রাজনৈতিক আলোচনা। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। দেখুন, রাজ্য রাজনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে, তখন এটা আপনাদের মনেও নিশ্চয়ই প্রশ্ন এসছে, এবং আমি দেখেছি সোশ্যাল মিডিয়া ভরে ভরে এই প্রশ্ন, যে রাজনীতির মঞ্চে জাস্ট একটা অবাক করা কাণ্ড, মানে শুধুমাত্র তারকারা কেন, এবং যেখানে পলিটিশিয়ান থাকা উচিত একেবারে তাবড় পলিটিশিয়ান, যারা কড়া হাতে শাসন করতে পারবে, তারা না থেকে কেন তারকারা বলুন তো? এই প্রশ্নটা আপনারা করেছেন এবং আমারও এই প্রশ্নটা এসছে, তোমাদেরও নিশ্চয়ই এই প্রশ্নটা এসছে, যে মঞ্চে এত তারকা কেন? এবং এইটা কোথাও গিয়ে ভোটার আগে আমরা দেখেছি যে একদম মঞ্চ ভরে তারকা, টলিউড প্রায় মঞ্চের ওপরে আমরা দেখেছি। এই প্রশ্নগুলো এসছে নিশ্চয়ই তোমাদের, যে কেন তারা ওখানে কি করছে? তাদের তো কাজ করা উচিত ইন্ডিভিজুয়ালি অন্যরকম ভাবে। না, মঞ্চে তারকা বলতে, দেখো মঞ্চে তারকা বলতে একটা কথা বলি আমি। দেখো 2011 সালের আগে ইন্ডাস্ট্রি যেরকমভাবে চলতো, তোর ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি পুরনো টেকনিশিয়ান স্টুডিও ভেঙে পড়ছে, ফ্লোর, মানে হেঁটে যাওয়ার জায়গা নেই, বাথরুমে ঢোকার উপায় নেই, এত দুর্গন্ধ বেরোচ্ছে। তো আমরা দেখেছি টালিগঞ্জের টেকনিশিয়ান স্টুডিওটাকে কীভাবে তৈরি করেছেন উনি। আমি দেখেছি
টেকনিশিয়ানদের জন্য কি আর্টিস্টদের জন্য বিমা হয়েছে, এগুলো আগে ছিল না। তো বিভিন্নভাবে উনি দেখো দেখো আমরা যেহেতু অভিনয় করি, আমরা আমাদের সেক্টরটা দেখছি ভীষণভাবে উন্নতি হয়েছে আগের থেকে। এবার সেই জায়গা থেকে ওই যে বললাম না তোমাকে, উনি মুখ্যমন্ত্রী নন, মানে উনি মায়ের মতো। উনি মঞ্চে গেলে সবাই ওনাকে ঘিরে ধরেন, উনিও সবাইকে আদর দিয়ে সস্নেহে সবাইকে ডেকে নেন। এটা দেখো, প্রত্যেক রাজার শাসন আলাদা আলাদা হয়, তো প্রত্যেক মুখ্যমন্ত্রীরও শাসন আলাদা আলাদা। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু একরকম শাসন করেছিলেন, তারপরে বুদ্ধবাবু এসছেন অন্যরকম, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এসছেন, তার স্টাইল একরকম, এখন যিনি এসছেন শুভেন্দু অধিকারী, ওনার স্টাইল একরকম হবে। তো প্রত্যেক মুখ্যমন্ত্রীর স্টাইলটা আলাদা হয় শাসনের, তো এটা ওনার স্টাইল। তবে এটা বলতে আমি বাধ্য হচ্ছি, ধরো একটা মানে খুব খারাপ একটা ঘটনা ঘটেছিল 2024-এই, অভয়াকাণ্ড RG কর। তো সেই সময় এই যে বলতে গেলে অনেক কথা বলতে হয়, সেই সময় যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চেয়েছিলেন, রোজ মিটিং মিছিল করতেন, তাদেরকেও দেখেছি মুখ্যমন্ত্রীর পাশে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে পরে মঞ্চে দাঁড়াবার জন্য গুতগুতি করতে, এটাও দেখেছি। তো নিশ্চয়ই তাদেরও ভালো লেগেছিল বা তাদেরও ভালো লাগতো আসতে, সেই জন্যই এসছেন। আর্টিস্ট হিসেবে আমাদের তো একটা সম্মানের ব্যাপার বলতে পারো, কারণ একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টেজ শেয়ার করা, এটা আমার মনে হয় গর্বের বিষয়। 21শে জুলাই অনেক আর্টিস্ট মঞ্চ ভরে থাকতো বা থাকেও, মানে থাকতো, এখন তো বলতেই হবে কারণ বিগত সরকার হয়ে গেছে। তো তাদেরকে তো কেউ বাধ্য করেনি, তারা তাদের স্বইচ্ছায় কিন্তু সেখানে গেছে। ইভেন আমরাও গেছি, আমাদের স্বইচ্ছায় গেছি, তার আহ্বানে গেছি, তার ডাকে গেছি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। এখানে একটা লজ্জাবোধের মধ্যে ভোগে একটা দোটানা চলে, তোমরা কি এটা নিয়ে প্রাউড ফিল করো যে ওই মঞ্চে গেছিলাম, কেন গেছিলাম, এখন দাগিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলের ছত্র ছায়ায়? তাদের তো কেউ বাধ্য করেনি কোনো কিছুর পরিবর্তে, তাদেরকে মাথায় বন্দুক ঠেকিয়ে বলা হয়েছিল যে তুমি এসো, মঞ্চে এসো। আমি একটা কথা বলি, তোমার কি মনে হয় যে মঞ্চে পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্ট ছিল? না তো, কখনো না। তো যারা যায়নি তারা কাজ করছে না? কাজ করছে, তো ভীষণভাবে কাজ করছে। তো সুতরাং যায়নি বলে তাদের ভয় দেখানো বা তাদের কাজে আটকানো, তার মানে এটা প্রমাণিত হয় যে তাদের কোনো অসুবিধা হতো না। এক, দ্বিতীয়, যারা গেছে তারা সম্পূর্ণ স্বইচ্ছায় গেছে, এবং আমি তোমাকে বলছি তারা রীতিমতো 21শে জুলাইয়ের অনেক আগে থেকে খোঁজ খবর নিতে, যে কবে কিভাবে যাওয়া হবে, কখন যাওয়া হবে। আমি তোমায় বলছি দায়িত্ব নিই যে এবারে 21শে জুলাইটা কোথা থেকে আমরা যাবো, কিভাবে যাবো। আচ্ছা, এই আমাকে বলো তো, এই এত মুখোশ বদলাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা মুখোশের স্ট্রাকচার বদলে যাচ্ছে, সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমরা কি অবাক হচ্ছ না? মনে হচ্ছে ভীষণভাবে হওয়ারই ছিল না। অবাক মানে দেখো, মানে হওয়ার থাকে, সরকার পরিবর্তন হলে অনেকেই পরিবর্তন হয়, কিন্তু এত তাড়াতাড়ি বা এত, আমি কথাটা খারাপ শুনতে লাগবে তাও বলছি, নির্লজ্জভাবে পরিবর্তন হচ্ছে, এটা আমার দেখে অবাক লাগছে। নির্লজ্জভাবে রং বদলাচ্ছে। সেই বন্ধুদের সঙ্গে কি কাজ করার ইচ্ছে আগামী দিনে রয়েছে? না, কাজের জায়গাটা আলাদা। শোনো, আমরা বারবারই বলছি, ওই যে এইটাই না একটা ভুল একটা ধারণা পারসেপশন তৈরি হবে। মানে কি হচ্ছে, আমরা কিন্তু কোনোদিনই কাজের জায়গায় পলিটিক্স মেলাই না। আমরা হ্যাঁ, হয়তো হতে পারে এক মেকআপ রুমে আমরা দুই বন্ধু কি একজন বা 3-4 জন আর্টিস্ট আমরা শেয়ার করছি, কেউ অন্য দলের হতে পারে, সে তার দলের যুক্তি ডিবেট হয়, সেটা খুব হেলদি ডিবেট। হ্যাঁ, তুমি কি বলছো, এটা তো করনি, ওই যে দেখ তুই কি করলি, এটা তো হয়নি, মানে জাস্ট লাইক দিস। মানে এর জন্য কিন্তু কোনো শত্রুতা নেই, কোনো এ নেই, বরঞ্চ চূড়ান্ত ভালোবাসা। ইভেন আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান হলে সেই সব বন্ধু দাদারা কিন্তু নিমন্ত্রিত থাকে, বা তাদের বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান হলে তারা অন্য দলে, কিন্তু আমরা নিমন্ত্রিত থাকি। এটা কিন্তু ওই নয়, এই যে যারা বলছে ইন্ডাস্ট্রিতে এইখান না করলে আমাকে কাজ করতে দেওয়া হবে না, কাজ করতে দেওয়া হতো না, বা আমরা চটি চেটেই একমাত্র কাজ পেয়েছি, নিজেদের যোগ্যতা নেই, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাপোর্ট করি বলে কাজ পেয়েছি, একদমই না। এটা সম্পূর্ণ ভুল কথা। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন ছিল, তখন যদি আমরা সত্যি যদি ওই ধরনের চটি চাটতাম, তাহলে তো আর শুধুমাত্র টিভি সিরিয়াল করতাম না। টিভি সিরিয়াল করলেও আমাদের মানে
চরিত্রটা ভীষণ বড় আকারের হতো, মানে লং ওয়ে টু গো হতো, ওই ধরনের চরিত্র করতাম, সেটা তো হয়নি। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। মানে একটাই কথা, দেখো এটা এই কথাটা তুল্য বলে বলছি, আমি কাজ করছি 1999-2000 সাল থেকে। তো তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল না, কি ও কাজ করছে 2008 সাল থেকে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল না। তো যারা এগুলো বলছে তাদের একটু জ্ঞানের অভাব আছে। আর এই ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসের দুর্নীতি, হ্যাঁ, এগুলো যখন উঠে আসছে সাধারণ মানুষ খুবই ভুগছে এবং যা চিৎকার, অনশন, অনটন আমরা দেখছি, এটা তো প্রত্যাশা ছিল না, বলো? আমি তোমায় বলি, মানে তুমি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেসক্রাইব করছো এবং এই মুহূর্তে যেভাবে করলে, একেবারে নিজের মা, নিজের দিদি, যার সঙ্গে সবটা বলা যায়, এবং ভারের চাটাও তুমি অব্দি শেয়ার করেছো ভবানীপুরে, যেটা বললে, কিন্তু সেই ক্ষমতা বা সেই সেই বিশ্বাসটাকে কাজে লাগিয়ে এইভাবে মানুষের ক্ষতি তো হওয়ার ছিল না। দেখ আমি তো একটা কথা বলি, কে কি করেছে এটা তো আমরা তো ভিতরে ঢুকে দেখতে যাইনি, বা আমরা কোনো দায়িত্বেও ছিলাম না ইন্ডাস্ট্রি। সত্যি কথা বলতে আমরা ইন্ডাস্ট্রি, আমি বা আমার ময়না মিসেস, আমরা কোনো দায়িত্বে ছিলাম না ইন্ডাস্ট্রি। আমরা একজন সমর্থক, আমরা ভালোবাসি, কিন্তু আমরা কিন্তু তোমরা কি কি ভোগান্তিতে দিয়ে গেছো? মানে সবাই তো ভুগেছে কিছু না কিছু, কারোর টাকা চুরি, কারোর ফাইল চুরি, কারোর সিনেমা রিলিজ করতে দিচ্ছে না, কারোর চরিত্র বন্ধ করে দিচ্ছে, কাউকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করে দিচ্ছে। ঋদ্ধি সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, মানে নাম করা 3 জন ব্যান্ড ছিল। তো এগুলো তো ফেস করেছে, তোমরা কি কি ফেস করেছো এবং কি কি সুবিধে পেয়েছো? দেখো, ফেস আমরা কিছু করিনি, মিথ্যে কথা বলবো না, কারোর থেকে আমরা কিছু ফেস করিনি, কিন্তু একটা জিনিস ফেস করেছি, যেটা আগে বললো, ধরো চরিত্র আমি বলছি একটা, শোনো একটা কথা বলি, ধরো আমরা যে পারিশ্রমিক পাই একটা কাজ শুরুর সময়, সেটা নিয়ে প্রচুর বার্গেনিং হয় কম করার জন্য, টাকাটা কম করো, বাজেট নিয়ে নিই। কেন? তোমার কিন্তু মাসে 20টা ডেট লাগবে, তুমি একটু বাজেটটা কম করো। ওকে, বাজেট কম করলাম ধরো, বা করলাম না, যদি করি 20টা ডেট আমার ডেটে পুষিয়ে যাবে, আমরা তো ফ্রিল্যান্সার আর্টিস্ট, পার ডে কাজ করি। কিন্তু ঢোকার পর দেখছি আমাদের 7টা কি 8টার বেশি মাসে ডেট নেই। তাহলে এটা তো কেউ শিখিয়ে দেয়নি কোনো প্রোডাকশন হাউসকে বা কাউকে, যে কোনো সরকার শিখিয়ে দেয়নি যে একটা আর্টিস্টকে তুমি 20টা ডেট বলে নাও, তারপর 8টা কি 9টা ডেটের মধ্যে তার মাসটা শেষ করে দাও। এটা কি কেউ শিখিয়ে দিয়েছে? এবং ব্যান্ড কালচার যেটা আমরা দেখেছি যে বহু বছর ধরে চলেছে, যার জন্য অনেক মানে ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা ইন্ডাস্ট্রি ছাড়তে বাধ্য হয়েছে। এইগুলো তো ক্ষতির পর্যায়েই নিয়ে গেছে। দেখো ব্যান্ড কালচার, দেখো আর্টিস্টদের আমি বিশ্বাস করি অভিনেতা অভিনেত্রীদের ব্যান করা যায় না, কেন তারা তো ক্রিয়েটিভ মানুষ, তাদের ট্যালেন্টে তারা কাজ পায়। আর তুমি যাদের নাম বললে ব্যান করা, সে আমার দলের হোক কি আমার বিরোধী দলের হোক, অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা, ঠিক আছে, অত্যন্ত ট্যালেন্টেড, মানে যাদের স্ক্রিনে দেখলে দাঁড়িয়ে অভিনয়টা দেখতে হয় এবং তাদের অভিনয় থেকে অনেক কিছু শেখারও আছে। আর তুমি যদি কারোর নাম নিয়ে বলো, যে সাপোজ রুদ্রনীল ঘোষ তুমি নাম বললে, কি অনির্বাণ নাম বলে, অবশ্যই এদের অভিনয় বসে দেখতে হয় এবং এদের অভিনয় থেকে অনেক কিছু শেখার আছে, ঠিক আছে। তো শোনো, শিল্পীকে কেউ কোনোদিন ব্যান করে রাখতে পারে না। ব্যান কালচার তুমি বলছো, আমি জানি না, আমি দেখো এটা আমরা কোনো পাওয়ারে ছিলাম না, আমরা কোনো ক্ষমতায় ছিলাম না। মানে এই বিষয়টাতে কি সহমত দেবে? মানে যেভাবে না, কাউকে ব্যান কর, না 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 না, সহমত নই। কোনো আর্টিস্ট বা কোনো টেকনিশিয়ান কাউকেই ব্যান করা উচিত নয়, এটা আমরা একমত নয়, বিরুদ্ধে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। ঠিক, আর কিছুদিন আগে আমরা দেখছিলাম দেবের একটা স্টেটমেন্ট, যেখান থেকে গিয়ে দেব একটা জানা যে স্বাস্থ্যসাথীর কার্ড মুখ্যমন্ত্রী অ্যালাউ করেছেন এবং সেটা ইন্ডাস্ট্রি সকলেই ইউজ করতে পারবে। সেই স্বাস্থ্যসাথী তো এখন পরিবর্তন হয়েছে এবং এই সরকারের নতুন নামে সেটা চলবে। তো কি মনে হচ্ছে যে সেগুলো কি চলবে আদেও, না নতুনভাবে আরো অনেক কিছু ফেস করতে হতে পারে? দেখো, এটা যদির উপর বেস করে কোনো কথা বলা যায় না। একটা সরকার 20 দিন এসছে, তাকে টাইম দিতে হবে। বললাম যে এখন তোমার হানিমুন পিরিয়ড চলছে সরকারে, তো তাকে সময় দিই। তারা যদি ভালো করে অবশ্যই ভালো বলবো, যদি খারাপ করে তাহলে অবশ্যই খারাপ বলবো। আর তবে এটা ঠিক, স্বাস্থ্য সাথীতে
প্রচুর মানুষ উপকৃত হচ্ছে। প্রচুর এবং মানুষ, স্বাস্থ্য হ্যাঁ। সাথীটা কিন্তু স্বাস্থ্য সাথীটা সবার জন্য, এবং স্বাস্থ্য সাথী কিন্তু পাওয়া যায়, এবং স্বাস্থ্য সাথীতে বহু মানুষ মৃত্যুমুক্ত হয়ে ফিরে এসছেন। আমার পরিবারও হয়েছে, তাই আমি বলছি বহু মানুষ মৃত্যুমুক্ত হয়ে ফিরে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন। আমরা আজকের আড্ডা শেষ করব এখানেই। তবে যেটা বলার যে দেখুন, ভালো থাকুন, ভালো রাখুন তো অবশ্যই, কিন্তু এই যে রং নিয়ে কাটাছেঁড়া এবং রাজ্য রাজনীতি নিয়ে নিজের বাড়ির মধ্যে অশান্তি, নিজের বন্ধুদের মধ্যে সম্পর্ক নষ্ট করা, এগুলো না করে যা হচ্ছে সেটার মধ্যে দিয়ে যান, নিজেকে ভালোবাসুন, নিজের জন্যে ভাবুন এবং আগামী দিনে কীভাবে নিজেকে দেখতে চাইছেন সেইটার জন্য পরিকল্পনা করুন। আজকের কথোপকথন এখানে শেষ করব। অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং আপনি যদি প্রথম হয়ে থাকেন এই চ্যানেলে এবং নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।